আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েল পরাজয়ের দ্বার প্রান্তে, যুদ্ধ শেষ করতে হবে এখনই, সতর্ক করলেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা প্রধানরা। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ট্রাম্পকে ডেমোক্রেট এক ডজনেরও বেশি আইন প্রণেতাদের চিঠি। তুরস্কের বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা তৈরি, ভয়ে কাঁপছে নেতানিয়াহু মোদি। বাংলাদেশি পর্যটক হারিয়ে কাঁদছেন কলকাতার ব্যবসায়ীরা। বাংলাদেশিদের ভিসা বন্ধের 1 বছর, কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি 5,000 কোটি রুপি। চীন পাকিস্তানের সিল্ক রোড উদ্যোগে যুক্ত হতে চায় ইরান। তালেবান আসার পর মাঠে ফসল, গুদামে গম, খামারে গরু, 1 বছরের আফগান কৃষি সাফল্যের ফিরিস্তি। নির্লজ্জ ও ইচ্ছাকৃত আচরণ, আল আকসা ইস্যুতে ইসরায়েলের ওপর ক্ষুব্ধ শাহবাজ শরীফ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েল পরাজয়ের দ্বার প্রান্তে, যুদ্ধ শেষ করতে হবে এখনই, সতর্ক করলেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা প্রধানরা। গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রচারণা শুরু করেছেন ইসরায়েলের সাবেক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের একটি বিশাল দল। রোববার সন্ধ্যায় শুরু হওয়ার এই প্রচারণায় যুদ্ধ বন্ধের চাপ আরও তীব্র হয়ে উঠেছে। যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রচারণা চালানো এই দলটিতে বিগত দশকের গুরুত্বপূর্ণ ইসরায়েলি নিরাপত্তা সংস্থার প্রাক্তন প্রধানরা রয়েছেন। এই দলে রয়েছেন প্রাক্তন চিফ অফ স্টাফ, পুলিশ কমিশনার এবং শিন বেট, মোসাদ এবং সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরা। সাবেক গোয়েন্দা প্রধানরা সতর্ক করেছেন, ইসরায়েল এখন পরাজয়ের দ্বার প্রান্তে। তারা জোর দিয়ে বলেছেন, যুদ্ধ গতকালই শেষ হতে পারত এবং গাজার সমস্ত জিম্মিকে একযোগে মুক্তি দেওয়া যেত। 3 মিনিটেরও বেশি সময় ধরে চলা একটি ভিডিওতে দলটি তাৎক্ষণিক যুদ্ধবিরতির পক্ষে তাদের যুক্তি উপস্থাপন করেছেন। সাম্প্রতিক দিনগুলোতে প্রাক্তন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের একটি বৈঠকে ভিডিওটি রেকর্ড করা হয়। ভিডিওতে সাবেক সামরিক নেতারা বলেছেন, একসাথে আমরা 1000 বছরেরও বেশি অভিজ্ঞতার অধিকারী। আমাদের কর্তব্য হলো যা বলা উচিত তা বলা। আমরা পরাজয়ের দ্বার প্রান্তে। সূত্র মিডল ইস্ট মনিটর। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের 1 ডজনেরও বেশি ডেমোক্রেট আইন প্রণেতা ট্রাম্প প্রশাসনের কাছে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়েছেন। সোমবার 4 আগস্ট এক প্রতিবেদনে ইউএস সংবাদ মাধ্যম CNN নিউজ এ তথ্য জানায়। গাজায় 22 মাসের যুদ্ধ পরবর্তী মানবিক সংকটের তীব্রতা নিয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের ক্রমবর্ধমান উদ্বেগ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি আসে এমন সময়ে যখন যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা সম্প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি বিষয়ে তাদের অবস্থান পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়েছে। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না প্রস্তাবিত এই চিঠিতে নতুন করে স্বাক্ষর করেছেন চেলি পিংরি, নিডিয়া ভেলাজকুইজ ও জিম ম্যাকগরভান। এর আগে গ্রেগ ক্যাসার, লয়েড ডগেট, ভেরোনিকা এসকোভার ও অ্যান্ড্রে কারসন সহ 9 জন আইন প্রণেতা এতে সমর্থন জানিয়েছিলেন। তুরস্কের বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা তৈরি, ভয়ে কাঁপছে নেতানিয়াহু মোদি। তুরস্ক এবার ভয়ঙ্কর একটি অপরমাণু বোমা বানিয়েছে। যদি পরমাণু বোমা বানানো হয় তাহলে বিশ্বজুড়ে হইচই শুরু হয়ে যাবে যে পারমাণবিক বোমা বানিয়েছে, কিন্তু এটি হচ্ছে অপরমাণু বোমা। এই বোমার যে ক্ষমতা সেটি ভয়ঙ্কর এবং এই খবর প্রকাশ হতে না হতেই ইসরায়েলের অবস্থা খারাপ। চিন্তিত নেতানিয়াহু। এমনকি এই নেতানিয়াহুর সবচেয়ে ঘনিষ্ঠ নরেন্দ্র মোদীর কপালেও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে, কারণ তুরস্ককে 1 নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করেছে সম্প্রতি ভারত। তুরস্কের অপরাধ যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধের সময় অস্ত্রশস্ত্র সহ আধুনিক কিছু সামরিক সরঞ্জাম দিয়েছে তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। এখন তুরস্ককে টার্গেট করছে ভারত। ঠিক ভারত যখন এই রকম একটি অবস্থায় তুরস্কের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই সঙ্গে তার বিগ বস ইসরায়েলও তখন তুরস্ক এমন বোমা আবিষ্কার করেছে বা তৈরি করেছে যেটা হচ্ছে 2000 পাউন্ড ওজনের।
নাম তার গাজাব। এটি নিয়ে রীতিমতো মাথা খারাপ। খবরে বলা হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পর সবচেয়ে শক্তিশালী বোমা প্রকাশ্যে আনলো তুরস্ক। এ যাবৎকাল এত শক্তিশালী বোমা কেউ আবিষ্কার করতে পারেনি বা তৈরি করতে পারেনি। হাইপারসনিক হচ্ছে শব্দের চেয়ে 5 গুণ গতিশীল ক্ষেপণাস্ত্রের পর এবার সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা। আরো এক গণবিধ্বংসী মরণাস্ত্র প্রকাশ্যে এনে গোটা বিশ্বকে ভয় ধরালো তুরস্ক। যুদ্ধবিমান থেকে এই বোমা ছুড়ে মারলে চোখের নিমিষে গুড়িয়ে যেতে পারে শত্রুর দেশের একাধিক শহর। বলা হচ্ছে এটা এমন বোমা, তার শক্তি এমন যে নিমিষে পুরো শহর গুড়িয়ে যেতে পারে। পাশাপাশি কৌশলগত পরিকাঠামো বা সামরিক ছাউনিকে পুরোপুরি নিশ্চিহ্ন করার ক্ষমতা রয়েছে এই বোমাটির। মানে পুরো সামরিক ঘাঁটি উড়িয়ে দিতে পারে তারা। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে ভারত, ইসরায়েল সহ আমেরিকার কপালেও। তুরস্ক গত কয়েক বছরে দুনিয়ার বিভিন্ন প্রান্তে চলা সংঘর্ষে বারবার খবরের শিরোনামে এসেছে একাধিক হাতিয়ার নিয়ে। সেই তালিকায় রয়েছে তাদের নানা ধরনের হামলাকারী ড্রোন, এরপরে রকেট, ক্ষেপণাস্ত্র। এবার কি তাতে যুক্ত হলো আঙ্কারার তৈরি সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা? এটা প্রশ্ন, নাকি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান? উঠেছে এমন সব প্রশ্ন। অর্থাৎ কোনো যুদ্ধের প্রস্তুতি হিসেবে কি এটা বানানো হলো কিনা? তো এখন রীতিমতো ইসরায়েলের মাথা খারাপ। বাংলাদেশি পর্যটক হারিয়ে কাঁদছেন কলকাতার ব্যবসায়ীরা। বাংলাদেশিদের ভিসা বন্ধের 1 বছর, কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি 5,000 কোটি রুপি। জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। পরে স্বল্প পরিসরে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া শুরু করে দেশটি। তবে এখনো ভ্রমণ ভিসা ইস্যু করছে না ভারত। ফলে বাংলাদেশিরা না যাওয়ায় কলকাতার শুধু মিনি বাংলাদেশ খ্যাত এলাকারই অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে 1,000 কোটি রুপির বেশি। একসময় বাংলাদেশি পর্যটকদের জন্য জমজমাট নিউ মার্কেট এলাকা এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে। সেখানকার হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসার উপর এই পর্যটক খরার মারাত্মক প্রভাব পড়েছে। সব মিলিয়ে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি দাঁড়িয়েছে 5,000 কোটি রুপি। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। গত বছর জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। হাসিনার পতনের পরপরই বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে ভারত। জরুরি বিবেচনায় খুবই কম সংখ্যক বাংলাদেশিকে ভিসা দিচ্ছে নয়াদিল্লি। 1 বছর আগেও কলকাতার মিনি বাংলাদেশ ছিল শহরের খাদ্য, আতিথেয়তা এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের একটি ছোট কিন্তু প্রাণবন্ত অংশ। তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর এই এলাকার বাংলাদেশি পর্যটকদের আনাগোনা প্রায় শূন্যে নেমে আসে। 1 বছর পরেও এই অস্থিরতার রেশ রয়েই গিয়েছে, যার ফলে ক্ষতির পরিমাণ 1,000 কোটি রুপির বেশি বলে অনুমান করা হচ্ছে। নিউ মার্কেট সংলগ্ন এবং ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুইস স্ট্রিটের পাশে অবস্থিত এই এলাকাটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি পর্যটকদের কাছে পছন্দের জায়গা। এটি সাশ্রয়ী মূল্যের হোটেল, ওপার বাংলার খাবার পরিবেশনকারী রেস্তোরাঁ, প্রধান রেল স্টেশন ও বাস টার্মিনালের কাছাকাছি অবস্থান এবং চিকিৎসা সুবিধার সহজলভ্যতার জন্য পরিচিত। মাত্র 1 বছর আগেও এই এলাকাটি পর্যটকদের ভিড়ে জমজমাট থাকত, কিন্তু এখন এক সময়ের ব্যস্ত এই এলাকার গলিগুলো নীরব হয়ে গেছে। চীন ও পাকিস্তানের সঙ্গে সিল্ক রোড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI উদ্যোগে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। রোববার 4 আগস্ট ইসলামাবাদে পাকিস্তান ও ইরানের শীর্ষ পর্যায়ের যৌথ বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়। ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সফর সঙ্গী হিসেবে পাকিস্তান সফরে যাওয়া ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী ফারজানে সাদেক এই প্রস্তাব দেন। বৈঠকে অংশ নেন পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিম খান, বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান এবং রেল মন্ত্রী হানিফ আব্বাসীও অংশ নেন। এ সময় দুই দেশের মধ্যে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও চাবাহার গাওয়াদর
সমুদ্র পথে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থানের প্রশংসা করেন এবং মুসলিম বিশ্বের পক্ষে একে গর্বের বিষয় বলে উল্লেখ করেন। ইরানি মন্ত্রী ফারজানে সাদেক পাকিস্তানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুয়েটা জাহেদান রুট আধুনিকায়নের প্রস্তাব দেন। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল জানান, দুই দেশ একে অপরের জন্য সম্ভাবনাময় বাজার হতে পারে। রেলমন্ত্রী হানিফ আব্বাসী বলেন, ইসলামাবাদ তেহরান ইস্তাম্বুল রেলপথ উন্নয়নের পরিকল্পনা রয়েছে এবং কুয়েটা জাহেদান রেল লাইন সম্প্রসারণ করা হবে। এদিন দুই দেশের মধ্যে মোট 12টি সমঝোতা স্মারক সই হয়, যার মধ্যে রয়েছে উদ্ভিদ সুরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, পর্যটন, গণমাধ্যম, জলবায়ু ও আবহাওয়া, সামুদ্রিক নিরাপত্তা, বিচারিক সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার যৌথ ঘোষণা। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, দুই দেশ বাণিজ্যিক সম্পর্ক $10 বিলিয়ন উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে। সফর শেষে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানকে কৃতজ্ঞতা জানান এবং শাহবাজ শরীফকে ইরান সফরের আমন্ত্রণ জানান। তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশের অভ্যন্তরীণ প্রশাসন, অর্থনীতি ও জনসেবামূলক খাতে যে নতুন ধারার কার্যক্রম শুরু হয়েছে তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে কৃষি ও পশুপালন খাতে। ইসলামী শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত বর্তমান সরকার জাতীয় স্বার্থে আত্মনির্ভরতা, স্বদেশী উৎপাদন ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে যুদ্ধ পরবর্তী একটি রাষ্ট্র হিসেবে আফগানিস্তানকে নতুনভাবে দাঁড় করাতে কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশজ অর্থায়নে শত শত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রযুক্তি ও গবেষণার বিকাশ ঘটেছে। নিশ্চিত হয়েছে কৃষক ও সাধারণ জনগণের সরাসরি অংশগ্রহণ। কাবুলে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রণালয় তাদের বার্ষিক কার্যক্রম ও চলতি বছরের পরিকল্পনা তুলে ধরে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষি ও পশুপালন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা সদর আজম উসমানী, সেচ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক উপমন্ত্রী মাওলানা বাজ মোহাম্মদ ফাইজান, আর্থিক ও প্রশাসনিক উপমন্ত্রী মাওলানা আগাজান আখুন্দ এবং ভূমি পুনর্বাসন ও পুনঃবরাদ্দ বিভাগের মহাপরিচালক মাওলানা আব্দুল আলী উমরি। সংবাদ সম্মেলনের শুরুতে মাওলানা সদর আজম উসমানী বলেন, গত এক বছরে আমরা কৃষি, পশুপালন, সেচ, প্রাকৃতিক সম্পদ, বন সংরক্ষণ, গবেষণা, মাদক চাষ প্রতিরোধ, গ্রিন হাউস ও পানি সংরক্ষণ বাঁধ নির্মাণ, শস্য ও পশুর রোগ প্রতিরোধ, ল্যাবরেটরি উন্নয়ন, সার ও বীজ বিতরণ এবং কৃষি যান্ত্রিকীকরণে বহু কার্যক্রম বাস্তবায়ন করেছে। তিনি আরো যোগ করেন, আমাদের লক্ষ্য কৃষক ও পশুপালকদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতা অর্জন। প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান, আফগানিস্তানের স্থিতিশীলতা রয়েছে, আপনারা নিজ দেশে বিনিয়োগ করুন। মাওলানা বাজ মোহাম্মদ ফাইজান জানান, বন সংরক্ষণ ও পুনর্বনায়ন, চেক ড্যাম নির্মাণ, বন উজাড় ও কাঠ পাচার প্রতিরোধ, অনাবাদী জমি ড্রেনেজ, চরাঞ্চল ও সংরক্ষিত এলাকার জরিপ, সেচ খাল সংস্কার, নির্মাণ এবং কোল্ড স্টোর ও গুদাম তৈরিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। মাওলানা আগা জান আখুন্দ বলেন, গম সংগ্রহ, কৃষি পণ্য থেকে উসর আদায়, আয়ের উৎস বৃদ্ধি, গম মজুদ, তরুণ নিয়োগ ও দুর্নীতি বিরোধী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং জনগণকে দেশের পুনর্গঠনে অংশ নিতে আহ্বান জানান। মাওলানা আব্দুল আলী উমরি জানান, লক্ষ লক্ষ জেরিফ দখল হওয়া জমি পুনরুদ্ধার, হাজার হাজার জেরিফ জমি বিনিয়োগকারীদের ইজারা, এমারাতি সংস্থাগুলোর কাছে জমি হস্তান্তর, নতুন 30টি জেলার জন্য জমি বরাদ্দ এবং 250টির বেশি জমি বিরোধ নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে গত বছর দেশের 34 প্রদেশে $763,656,604 মিলিয়ন ব্যয়ে 390টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। 1,398টি গবেষণার মাধ্যমে প্রায় 40টি নতুন ও উন্নত জাত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ইসরায়েলি উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গভির এবং ইহুদি
বিক্ষোভকারীদের দ্বারা আল আকসা মসজিদ অবমাননার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ। তিনি এই ঘটনাকে ইচ্ছাকৃত এবং নির্লজ্জ আচরণ বলে ব্যাখ্যা দিয়ে বলেন, এটি কেবল দখলকৃত ভূখণ্ডে নয়, গোটা অঞ্চলে উত্তেজনা আরো বাড়িয়ে তুলছে। সোমবার 4 আগস্ট এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে এই হামলা সদৃশ প্রবেশ একাধারে 150 কোটির বেশি মুসলমানের বিশ্বাসের প্রতি চরম অপমান এবং আন্তর্জাতিক আইন ও মানবতার সামষ্টিক বিবেকের ওপর সরাসরি আঘাত। তিনি আরো বলেন, ইসরায়েলি বাহিনীর এমন পদ্ধতিগত নিষ্ঠুরতা এবং দখলকৃত ভূখণ্ডে আরো আগ্রাসনের লক্ষ্যে চালানো মন্দ চক্রান্ত শান্তির সম্ভাবনাকে চরমভাবে বিপন্ন করে তুলছে। পাকিস্তান প্রধানমন্ত্রী এই ঘটনাকে ইসরায়েলের শাসক গোষ্ঠীর এক গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন, যার উদ্দেশ্য হল পশ্চিম এশিয়ায় আরো সংঘাত ও অস্থিতিশীলতা সৃষ্টি করা। শাহবাজ শরীফ তার বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবিরতি, সকল প্রকার আগ্রাসন বন্ধ এবং এমন একটি বিশ্বাসযোগ্য শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবনের আহ্বান জানান, যার মাধ্যমে ফিলিস্তিনের একটি স্বাধীন ও টেকসই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যার রাজধানী হবে আল কুদস। তিনি আবারও পাকিস্তানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি পাকিস্তানের সমর্থন অবিচল থাকবে। সূত্র ইরনা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ইসরায়েল পরাজয়ের দ্বার প্রান্তে, যুদ্ধ শেষ করতে হবে এখনই, সতর্ক করলেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা প্রধানরা। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ট্রাম্পকে ডেমোক্র্যাট 1 ডজনেরও বেশি আইন প্রণেতাদের চিঠি। তুরস্কের বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা তৈরি, ভয়ে কাঁপছে নেতানিয়াহু মোদি। বাংলাদেশি পর্যটক হারিয়ে কাঁদছেন কলকাতার ব্যবসায়ীরা, বাংলাদেশিদের ভিসা বন্ধের 1 বছর, কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি 5,000 কোটি রুপি। চীন পাকিস্তানের সিল্ক রোড উদ্যোগে যুক্ত হতে চায় ইরান। তালেবান আসার পর মাঠে ফসল, গুদামে গম, খামারে গরু, 1 বছরের আফগান কৃষি সাফল্যের ফিরিস্তে। নির্লজ্জ ও ইচ্ছাকৃত আচরণ, আল আকসা ইস্যুতে ইসরায়েলের ওপর ক্ষুব্ধ শাহবাজ শরীফ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।